সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির লাইভ এমসিকিউর বিষয়ভিত্তিক অংশের প্রাণীবিদ্যা বিষয়ের প্রস্তুতি অংশ হিসেবে আমরা ক্লাস শুরু করব। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আমি সঞ্জয় কুমার সাহা, সহকারী অধ্যাপক প্রাণীবিদ্যা, ৩১তম বিসিএস। আমাদের দ্বিতীয় আজকের যে লেকচার, সেই লেকচারে আমরা আসলে কী কী জিনিস নিয়ে আলোচনা করব। এই লেকচারটা সম্পূর্ণটা হচ্ছে আমাদের ইনভার্টিব্রেট নিয়ে। এখানের আলোচনা করার বিষয়বস্তুগুলো হচ্ছে আমরা একটু দেখি, সেটা হচ্ছে মরফোলজি, বায়োলজি অ্যান্ড লাইফ হিস্টোরি অফ এন্টামিবা, প্যারামেসিয়াম অ্যান্ড আইমেরিয়া। তাহলে মরফোলজি মানে গঠনতত্ত্ব, বায়োলজি অ্যান্ড লাইফ হিস্টোরি, এটা হচ্ছে তার জীবন ইতিহাস, কার এন্টামিবা, প্যারামেসিয়াম এবং আইমেরিয়ার। এই তিনটা যে প্রতীক প্রাণী, এই তিনটা কিন্তু তিনটা ফাইলামকে রিপ্রেজেন্ট করে। এদের কি পড়বো, এর সাথে আমরা আরো পড়বো উইথ ক্যানাল সিস্টেম, তাদের নালীতন্ত্র আছে কারো কারো, অ্যান্ড অ্যাফিনিটিস অফ পরিফেরা, এবং পরিফেরার সাথে তাদের সম্বন্ধবরতা। এরপর আমরা দেখব মরফোলজি, রিপ্রোডাকশন অ্যান্ড লাইফ হিস্ট্রি অফ ওবেলিয়া। আমরা ওবেলিয়ার নিডারিয়া পর্বে ওবেলিয়ার তার গঠন, তার প্রজনন এবং তার জীবন ইতিহাস নিয়ে আলোচনা করব। এরপরে নিডারিয়া পর্বে একটা খুব বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে পলিমরফিজম, এটা নিয়ে আমরা কথা বলবো, এবং সাথে সাথে আমাদের যে কোরাল রিফস বা প্রবাল প্রাচীর, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমাদের পুরো ক্লাসটাকে আমরা আসলে 4টা ভাগে ভাগ করেছি। এর মধ্যে প্রথম ভাগে হচ্ছে আমাদের এন্টামিবা, প্যারামেসিয়াম এবং আইমেরিয়ার জীবন ইতিহাস। এরপরে হচ্ছে আমরা দেখব ক্যানাল সিস্টেম অ্যান্ড অ্যাফিনিটিস অফ পরিফেরা, পরিফেরা পর্বের নালীতন্ত্র এবং সম্বন্ধপরতা। এরপরে হচ্ছে ওবেলিয়ার গঠন, প্রজনন এবং জীবন ইতিহাস। শেষ টপিক হচ্ছে আমাদের পলিমরফিজম অ্যান্ড কোরাল রিফস এন্ড নিডারিয়া পর্বের বহুরূপিতা এবং প্রবাল প্রাচীরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই সবগুলো বিষয় আসলে খুব সংক্ষিপ্ত আকারে একটা আলোচনা করব, কারণ এই সবগুলো বিষয়ের বিস্তৃত আলোচনা করলে অনেক সময় লাগবে। আমরা প্রত্যেকটা বিষয়েরই যে চুম্বক অংশগুলো আছে, যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে আমাদের সম্ভাব্য প্রশ্নগুলো আসতে পারে, সেই বিষয়গুলো আমরা একটু দেখব। প্রথমে আমরা দেখি আমাদের এন্টামিবা হিস্টোলাইটিকা। মূলত এই যে প্রাণীটা, এটা আসলে আমাদের ত্যাগকোষী প্রাণী, এবং এই প্রাণীটাকে আমরা চিনে থাকি অন্য একটা কারণে। আমাদের যে আমাশয় রোগ হয়, যেটা ডিসেন্ট্রি বলি আমরা, এই রোগটার কারণ হচ্ছে এই এন্টামিবা হিস্টোলাইটিকা। এটা আকারটা অনেকটা অ্যামিবার মতো, মানে শেপলেস, স্ফিওরোপোডিয়া থাকে, এবং এরা আসলেই প্যারাসাইটিক মুড, মানে এরা পরজীবী হিসেবে বসবাস করে। কোথায় বসবাস করে? বসবাস করে আমাদের অন্ত্রে, এবং অন্যান্য প্রাণী অন্ত্রে বসবাস করে। তাহলে যে অন্ত্রে কোথায় বসবাস করে, এটা কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। এটা আমাদের একটা এমসিকিউ কোশ্চেনের একটা গুরুত্বপূর্ণ তথ্য। এইটার কারণে আমাদের যে রোগগুলি হয়, যেটা আমরা একটু আগে বলেছি, যে অ্যামিবিওসিস অথবা অ্যামিবিক ডিসেন্ট্রি, এই রোগটার পেছনের কথাই হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এটা আণুবীক্ষণিক প্রাণী, মাইক্রোস্কোপিক, এবং এটা একটা এন্ডোপ্যারাসাইট। প্যারাসাইটের মধ্যে আমাদের একটাকে বলে আমরা একটোপ্যারাসাইট, একটাকে বলে আমরা এন্ডোপ্যারাসাইট। মানে একটা হচ্ছে বহিঃপরজীবী, একটা হচ্ছে অন্তঃপরজীবী। সে হচ্ছে অন্তঃপরজীবী। কিন্তু আপার পার্ট অফ দ্য লার্জ ইন্টেস্টাইন, মানে আমাদের অন্ত্রের উপর প্রথম অংশে সে থাকে। এটা আমাদের যে অন্ত্রের ভিতরে যে মিউকাস এবং যে সাবমিউকাস লেয়ার রয়েছে, সেখানে বসবাস করে লার্জ ইন্টেস্টাইনে। It feeds mainly on the tissues of the intestinal wall and often produces. তাহলে এটার খাবার কি আসলে? শুধুমাত্র আমাদের যে অন্ত্রে বসবাস করে, আমাদের অন্ত্রের যে প্রাচীরগুলো আছে, অন্ত্রপ্রাচীর, সেগুলোকে সে খেয়ে ফেলে, এবং আমাদের যে একটা রোগ, আমরা যেটা বলি আলসার,
এই রোগটার পেছনে কারণটা কিন্তু আসলে এটা, এবং অ্যাবসেস এবং এটা স্ফীতি। এটা দুইটা ফর্মে অবস্থান করে, একটা হচ্ছে ম্যাগনা অর ট্রোফোজয়েড ফর্ম, আরটা হচ্ছে মাইনিউট, আর হচ্ছে প্রিসিস্টিক ফর্ম। এখন আমরা দেখব ট্রোফোজয়েড ফর্মটা আসলে। The mature parasite or active and motile adult is known as trophozoite. তাহলে এখানে ট্রোফোজয়েডের বৈশিষ্ট্যগুলো কি কি? প্রথমত সে অ্যাক্টিভ থাকবে, চলনশীল থাকবে, এটা হচ্ছে ট্রোফোজয়েডের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো আমাকে একটু খেয়াল করতে হবে, কারণ আমার পরীক্ষার ধরনটা হচ্ছে এমসিকিউ, আর এমসিকিউতে কোন পয়েন্টের ভিত্তিতে প্রশ্ন করতে পারে সেটা একটু আমাকে মনে রেখে আমাকে একটু টপিকসগুলি পড়তে হবে। এরপরটা হচ্ছে আমাদের মাইনিউটা, যেটা আকারে একটু ছোট, এটাকে বলছে প্রিসিস্টিক ফর্ম, হুইচ ইজ স্মলার, স্ফেরিক্যাল, নন ফিডিং, নন মোটাইল অ্যান্ড নন প্যাথোজেনিক। তাহলে এই ট্রোফোজয়েডের ঠিক উল্টাটা হচ্ছে আমাদের এটা, সে একটু ছোট হবে, গোলাকার হবে, সে খাবে না কোনো কিছুই, চলনশীল হবে না এবং প্যাথোজেনিক হবে না। এই যে নন প্যাথোজেনিক, এটা হচ্ছে প্রিসিস্টিক, PRE, প্রিসিস্টিক। এর পরের কথাটা হচ্ছে শব্দ হচ্ছে মনোজেনেটিক। এটা আমাদের একটা বড় টার্ম, মনোজেনেটিক। মনো শব্দের অর্থ হচ্ছে এক বা সিঙ্গেল বা ওয়ান। এর অর্থ হচ্ছে যে এই প্রাণীটা একটি মাত্র পোষকে তার জীবনচক্র সম্পন্ন করতে পারে, এবং সেই পোষকটা হচ্ছে মানুষ। এই মানুষ ছাড়া অন্য কিছু কিছু প্রজাতির ক্ষেত্রে অন্য পোষকও থাকতে পারে, কিন্তু আমাদের মানুষের মধ্যেই এন্টামিবার প্রায় 5 ধরনের প্রজাতির কিন্তু পোষক হচ্ছে মানুষ। এর জীবনচক্রটা আসলে কয়েকভাবে সম্পন্ন হয়ে থাকে। এর মধ্যে একটা হচ্ছে এনসিস্টমেন্ট, মানে সিস্টবদ্ধ করা। দ্য প্রিসিস্টিক ফর্মস রিমেইন স্মল, এই যেটাকে একটু আমরা পড়েছি আমরা, এটা কিন্তু প্রিসিস্টিক ফর্মস কি থাকে? ছোট থাকে। অ্যান্ড লিভ অনলি ইন দ্য ইন্টেস্টাইনাল লুমেন, একটু খেয়াল রাখতে হবে, লুমেন, আন্তরিক গহ্বর, অন্ত্রের মধ্যে যে খালি জায়গাটা থাকে সেটাকে আমরা বলি লুমেন। এই লুমেন শব্দটা আমরা বিভিন্ন জায়গায় পাবো। আমাদের যে রক্তনালী আছে সেখানেও লুমেন আছে, যে দিক দিয়ে আমাদের রক্ত প্রবাহিত হয় সেখানেও সেই খালি জায়গাটাকে আমরা কি বলি? লুমেন বলে থাকি। এই লুমেনটা বিভিন্ন ক্ষেত্রে বায়োলজির ব্যবহার হতে পারে। দে আন্ডারগো এনসিস্টমেন্ট, বাট বিফোর এনসিস্টমেন্ট, তারা সিস্টবদ্ধ অবস্থায় যায়, কিন্তু এই সিস্টবদ্ধ অবস্থায় যাওয়ার পূর্বে কি হয়? দ্য প্যারাসাইটস রাউন্ড আপ, পরজীবীগুলি গোলাকার হয়ে যায়। এলিমিনেট ফুড ভ্যাকিউলস, মানে খাদ্য গহ্বরগুলিকে তারা বিলুপ্ত করে ফেলে। অ্যান্ড অ্যাকিউমুলেট, মানে জড়ো করে কনসিডারেবল অ্যামাউন্ট অফ ফুড ম্যাটেরিয়ালস, বেশ ভালো পরিমাণে খাবার তারা জড়ো করে বা জমা করে। কিভাবে? তারা গ্লাইকোজেন হিসেবে। একটু খেয়াল রাখতে হবে যে এন্টামিবা খাবারটা কোন ফর্মে জমা রাখে, এটা আমাদের একটা প্রশ্ন হতে পারে। এই পরজীবীটা খাবারটাকে জমা রাখে কোন ফর্মে, খাবারের কোন রূপে? প্রোটিন রূপে, শর্করা রূপে, স্নেহ রূপে, না পানি রূপে? তাহলে এই যে গ্লাইকোজেন, এটা একটা প্রশ্নের উত্তর। ইটস সাইটোপ্লাজম ইজ ক্লিয়ার অ্যান্ড ইচ সিস্ট ইজ মনোনিউক্লিয়েট। তার মধ্যে প্রত্যেকটা সিস্ট হচ্ছে মনোনিউক্লিয়েট, তার মধ্যে একটা করে নিউক্লিয়াস থাকে, এই জন্য নাম বলা হয়েছে মনোনিউক্লিয়েট। ট্রান্সফার টু নিউ হোস্ট, মানে নতুন পোষকে স্থানান্তর। দ্য ইনফেক্টিভ সিস্টস, আক্রান্ত যে সিস্টগুলো, রিমেইন ভায়াবল ফর এ কনসিডারেবল লেন্থ অফ টাইম, তারা বেশ কিছু সময় ধরে তারা চলাফেরা করতে পারে আউটসাইড দ্য হিউম্যান ইন্টেস্টাইন, মানে মানুষের অন্ত্রের বাহিরে। তারা অন্ত্রের প্রবেশের পূর্বে তারা এটা
কিছুক্ষণ বাইরে ঘোরাফেরা করে। যদি ইফ এনভায়রনমেন্ট কন্ডিশনস আর ফেভারেবল, যদি তাদের অনুকূল পরিবেশ তারা দেখে, ইনফেকশন অফ ফ্রেশ হিউম্যান হোস্ট টেক্স প্লেস, মানে নতুন একটা মানুষকে আবার আক্রান্ত করে। কিভাবে করে? বাই সোয়ালিং দ্য ইনফেক্টিভ সিস্ট, যে খাবারের মাধ্যমে, আমরা যে কোন দূষিত খাবার খাই, এই খাবারের মাধ্যমে তারা নতুন একটা মানুষকে তারা আক্রান্ত করতে পারে। এটাকে বলা হচ্ছে ট্রান্সফার টু নিউ হোস্ট, আগের হোস্ট থেকে নতুন হোস্টে চলে আসা। থ্রু কন্টামিনেটেড ফুড অর ড্রিঙ্কস, দূষিত খাবার অথবা পানীয়ের মাধ্যমে ইনফেক্টিভ সিস্টস পাস ইনটু দ্য লোয়ার পোর্শন অফ দ্য স্মল ইন্টেস্টাইন। কি করে তারা এই আক্রান্ত সিস্টটা নতুন করে তারা নতুন যে পোষক তার এই একেবারে ক্ষুদ্রান্তের চলে যায়, লোয়ার পোর্শন অফ দ্য স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্তের একেবারে শেষ অংশে চলে যায়। এই অংশটুকুর মধ্যে আমরা খেয়াল করব যে আমাদের কোন কোন শব্দগুলো আসলে আমাদের নতুন আসছে এবং কোন কোন শব্দগুলো দ্বারা আসলে তার এই লাইফ সাইকেলে কোন কোন দশাটাকে বোঝানো হচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে। কারণ আমাদের পরীক্ষায় যে আমরা উত্তর দেব সেটা কিন্তু ডিটেলস কিছু লাগবে না, আমাদের লাগবে এই ছোট ছোট জায়গাগুলো যেখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে। আর যেহেতু এবারেই প্রথম কোনো বিষয়ভিত্তিক পরীক্ষার জন্য এমসিকিউ বাছাই করা হয়েছে, তাহলে আমাদের যে থিওরি বিষয়টা আমরা আগে পড়েছি, সবাই এখানে যারা আমরা দেখছি তারা সবাই থিওরি আগে পড়েছি, ওই থিওরির বিষয়গুলি আমরা আবার নতুন করে যখন পড়ব, সেক্ষেত্রে আমাকে ওই থিওরির মাঝে মাঝে যে যে শব্দগুলো বা যে অবস্থাগুলো সাধারণত একটা প্রশ্ন তৈরি করতে পারে, যে যে তথ্যগুলো, এ স্মল পিস অফ ইনফরমেশন, এই জিনিসগুলোই আসলে আমার পরীক্ষাতে যথেষ্ট কাজে আসবে। এখন বলবো আমরা এক্সিস্টমেন্ট, মানে এখন সিস্টটাকে বের করে দেবো আমরা, সিস্টেম বের হয়ে যাবে। দ্য এক্সিস্টমেন্ট অফ সিস্ট অ্যান্ড মেটাসিস্টিক ডেভেলপমেন্ট, এই হ্যাভ বিন অবজার্ভ অ্যান্ড স্টাডিড স্পেশালি, যে দুজন বিজ্ঞানী নাম হচ্ছে ডোভেল এবং ক্লিভল্যান্ড, ওনারা এই এবং একজন হচ্ছে স্যান্ডার্স, এই তারা সিস্টবদ্ধ অবস্থা থেকে সিস্টবদ্ধ আর এক্সিস্টমেন্ট হচ্ছে সিস্ট থেকে তারা খুলে পড়ে যাওয়া, মানে সিস্টটা যখন চলে যায় তখন তাকে বলা হয় এক্সিস্টমেন্ট, সিস্ট থেকে চলে গেল। এখন এই যে ডোভেল কি বলছে এনে, যে ইন দ্য প্রসেস অফ এক্সিস্টমেন্ট এ সিঙ্গেল টেট্রানিউক্লিয়েট অ্যামিবা ইমার্জেস ফ্রম এ সিস্ট, মানে একটা সিস্ট থেকে টেট্রানিউক্লিয়েট, চারটা নতুন করে অ্যামিবা তৈরি হয় এবং সেটা বের হয় ওই সিস্ট প্রাচীরের একটা ছোট্ট ছিদ্র দিয়ে। তাহলে এখানে বিষয় হচ্ছে যে একটা সিস্ট থেকে আমার এই দশায় কয়টা তৈরি হচ্ছে? চারটা তৈরি হচ্ছে। এটা একটা কোশ্চেন। দ্য টেট্রানিউক্লিয়েট মেটাসিস্টিক ফর্ম, এই যে এই অবস্থাটা কিন্তু আমরা বলি মেটাসিস্টিক ফর্ম, প্রডিউসেস এ নিউ জেনারেশন অফ ট্রোফোজয়েডস, নতুন ধরনের ট্রোফোজয়েড তৈরি করে বাই এ ডাইভার্স সিরিজ অফ নিউক্লিয়ার অ্যান্ড সাইটোপ্লাজমিক ডিভিশনস, ব্যাপক ধরনের একটা ক্রমাগত নিউক্লিয়ারটা বিভাজন হয় এবং যে সাইটোপ্লাজমিক বিভাজন হওয়ার পরে which result in the production of 8 ইউনিউক্লিয়েট অ্যামিবা, যার ফলে তার মধ্যে কি হয় 8টা এক কোষী অ্যামিবা তৈরি হয়, 8টা তৈরি হলো। এই গেল আমাদের এন্টামিবা হিস্টোলাইটিকা। মূলত এন্টামিবা হিস্টোলাইটিকার মূল গুরুত্বটা হচ্ছে সে আমাদের একটা গুরুত্বপূর্ণ রোগের বাহক, আর আমরা হচ্ছে তার পোষক। এই যে বাহক এবং পোষকের মধ্যে যে সম্পর্কটা, সে কিভাবে আমাকে ক্ষতিগ্রস্ত করে, কোন কোন জায়গায় ক্ষতিগ্রস্ত করে, এটা হচ্ছে আমার জানার বিষয় এবং কোন কোন ফর্মে। এখন আমরা দেখব পরবর্তী আমাদের এটা হচ্ছে প্যারামেসিয়াম। এটাও কিন্তু একটা প্রোটোজোয়ান প্রাণী, এককোষী, এবং এটাকে আমরা বলি সিলিয়েট, তার মানে এর মধ্যে সিলিয়া আছে। আচ্ছা, এবং এই সিলিয়াটা কি করে? একটা লোকোমোটর হিসেবে কাজ করে, মানে সেটা চলনাঙ্গ হিসেবে কাজ করে। তাহলে প্যারামেসিয়ামের চলনাঙ্গ কি?
তাহলে প্রশ্ন উত্তরটা হবে সিলিয়া। তার আর কি বৈশিষ্ট্য আছে? তার মধ্যে আছে নিউক্লিয়ার ডাইমরফিজম, মানে তার নিউক্লিয়ার 2 ধরনের নিউক্লিয়াস আছে। নিউক্লিয়ার ডাইমরফিজম, এটা কিন্তু এন্টেরোমিস্টারে ছিল না। আমরা যখন নতুন একটা প্রাণীর বিভিন্ন বৈশিষ্ট্য পড়ব তখন অবশ্যই প্রিভিয়াস কোনো প্রাণীর সাথে একটা আমরা কম্পারিজন করব যাতে আমাদের মনে থাকে। ডাইমরফিজম মানে হচ্ছে যে তার নিউক্লিয়াসে 2 ধরনের নিউক্লিয়াস আছে, একটা হচ্ছে মাইক্রো, একটা হচ্ছে ম্যাক্রো, যেটা অন্য কোনো জায়গায় পাওয়া যায় না। অ্যান্ড ইউনিক টাইপ অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং তার মধ্যে একটা খুব অনন্য যৌন প্রজনন ধরন রয়েছে যার নাম হচ্ছে কনজুগেশন। তাহলে এখান থেকে 3টা প্রশ্ন, যে প্যারামেসিয়ামের চরণাঙ্গ হচ্ছে সিলিয়া, প্যারামেসিয়ামের মধ্যে নিউক্লিয়ার ডাইমরফিজম মানে 2 ধরনের নিউক্লিয়াস পাওয়া যায়। নিউক্লিয়াস 2 ধরনের, আবার সেই নিউক্লিয়াসগুলি একটা হচ্ছে আমরা পরে পড়বো মাইক্রো নিউক্লিয়াস, একটা হচ্ছে ম্যাক্রো নিউক্লিয়াস। এরপরে তার একটা বিশেষ ধরনের যৌন প্রজননের ধরন, সেটার নাম হচ্ছে কনজুগেশন, এটা তার একটা ইউনিক ফিচার। প্যারামেসিয়াম কর্ডাটাম বলছে লুকস লাইক দ্য সোল অফ এ স্লিপার অর শু, তার দেখতে আমাদের জুতোর তলার মতো মনে হয়, এই জন্য তার একটা স্বাভাবিক নাম হচ্ছে স্লিপার অ্যানিমালকিউল। তাহলে স্লিপার অ্যানিমালকিউল কোন প্রাণীকে বোঝানো হয়, বা কোন প্রাণীর ডাক নাম স্লিপার অ্যানিমালকিউল? এটা অ্যাসিমেট্রিক্যাল, মানে এটাকে কোনোভাবেই কাটলে এটাকে সমান 2টা অংশে ভাগ করা যায় না। এটাকে আমরা বলি প্রতিসাম্যতার উপর ভিত্তি করে একটা ধরন। এই যে এ বলতে আমরা বুঝবো এখানে নো, তার মধ্যে কোনো সিমেট্রি নাই, মানে তার সাম্য নাই, বলা হচ্ছে এ সিমেট্রিক্যাল। আচ্ছা, দ্য বডি ইজ কভার্ড বাই এ থিন ডাবল লেয়ার্ড ইলাস্টিক অ্যান্ড ফার্ম পেলিকল। এই কথাটা, তার দেহের উপরে একটা আবরণ আছে, আবরণটার নাম কি? সে আবরণটার নাম হচ্ছে পেলিকল। এবং এই পেলিকল কোন পদার্থ দ্বারা তৈরি? পেলিকল জেলাটিন দ্বারা তৈরি। তাহলে পেলিকল কয় স্তরী? পেলিকল দ্বিস্তরী। তার মধ্যে কি এই স্থিতিস্থাপকতা আছে বা ইলাস্টিসিটি আছে? তাহলে এখানে প্রশ্ন হতে পারে যে প্যারামেসিয়ামের দেহ কি দ্বারা আবৃত, বা প্যারামেসিয়ামের দেহ যে পর্দা দ্বারা আবৃত আছে, সেই পর্দাটার পাতলা পর্দাটার নাম কি? নাম হচ্ছে পেলিকল। এই পেলিকল কোন পদার্থ দ্বারা তৈরি হয়েছে? তৈরি হয়েছে জেলাটিন দ্বারা। এখন আমরা আসি প্যারামেসিয়ামের রিপ্রোডাকশন, বা যেটাকে আমরা বলতেছি প্রজনন। প্যারামেসিয়াম রিপ্রোডিউসেস অ্যাসেক্সুয়ালি, মানে অযৌন প্রজনন হয়। অযৌন প্রজননের ধরনটা কি? তার নাম হচ্ছে ট্রান্সভার্স বাইনারি ফিশন, and also undergoes several types of nuclear reorganization. তাহলে তার অযৌন প্রজনন কি? ট্রান্সভার্স বাইনারি ফিশন। তার মানে আর প্যারামেসিয়াম যৌনভাবেও প্রজনন করতে পারে, আবার অযৌনভাবেও প্রজনন করতে পারে। ট্রান্সভার্স বাইনারি ফিশন হচ্ছে তারটা এক ধরনের অযৌন প্রজনন। এবং তার মধ্যে বিভিন্ন ধরনের নিউক্লিয়ার রিঅর্গানাইজেশন, মানে নিউক্লিয় পদার্থের নতুন করে পুনর্বিন্যাস হয়ে থাকে। এদের বিভিন্ন নাম দেওয়া হয়েছে। একটা হচ্ছে যেটা আমি একটু আগে পড়েছি আমরা, এটা হচ্ছে কনজুগেশন, এন্ডোমিক্সিস, অটোগ্যামি, সাইটোগ্যামি অ্যান্ড হেমিক্সি। এই প্রত্যেকটা শব্দ আমাদের খুব গুরুত্বপূর্ণ। অটোগ্যামি, সাইটোগ্যামি। আচ্ছা, প্রথমে আমরা একটু খেয়াল করে দেখি শব্দগুলোর মধ্যে যে দুইটা হচ্ছে অটোগ্যামি, সাইটোগ্যামি, দুইটা এক ধরনের, এন্ডোমিক্সিস, হেমিক্সিস। আচ্ছা, তাহলে প্রথমে আমরা একটু এই ধরনটা দেখবো যে ট্রান্সভার্স বাইনারি ফিশনটা কি। ট্রান্সভার্স হচ্ছে আমাদের লম্বা যেগুলো। ট্রান্সভার্স বাইনারি ফিশন ইজ দ্য কমনেস্ট টাইপ অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন ইন প্যারামেসিয়াম। এটা হচ্ছে সবচেয়ে সহজতম বা সবচেয়ে সচরাচর ঘটে থাকে। এটা একটা বলা হয়েছে ইট ইজ এ ডিস্টিংক্টলি ইউনিক সেক্সুয়াল প্রসেস। এটা একটা অনন্য একটা অযৌন প্রজনন, যেটা which one fully grown specimen divides into 2 daughter individuals। সে কি করে?
পুরোটাকে দুইটা অপত্য প্রাণীতে বিভক্ত করে, ডটার ইন্ডিভিজুয়ালস উইদাউট লিভিং এ প্যারেন্টাল ক্রপস, মানে কোনো ধরনের প্রাণে মানে মাতা পিতার কোনো ধরনের বৈশিষ্ট্য না থাইকা তারা স্ট্রেইট একটা প্যারামেসিয়ামকে টুকরো করে দুই ভাগ করে ফেলে, এবং প্রত্যেক ভাগে আমরা বলি ইন্ডিভিজুয়ালস বলে, এবং দুইটা করে এই কারণে বলছি যে বাইনারি বলছি আমরা, এই কারণে এটা থেকে দুইটা হয়। এরপরে আমরা দেখি কনজুগেশন, এটা হচ্ছে একটা সেক্সুয়াল প্রসেস। তার প্যারামেসিয়ামের মধ্যে তার যে যৌন প্রজননের একটা অন্যতম প্রধান উপায় হচ্ছে কনজুগেশন। অর্ডিনারিলি প্যারামেসিয়াম মাল্টিপ্লাইজ বাই বাইনারি ফিশন। সাধারণত প্যারামেসিয়াম দ্বিবিভাজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে ফর লং পিরিয়ডস অফ টাইম, দীর্ঘ সময় ধরে। বাট কিন্তু অ্যাট ইন্টারভেলস, মাঝে মাঝে দিস মে বি ইন্টারাপ্টেড, এই সময়টা মাঝে মাঝে বাধাগ্রস্ত হতে পারে বাই দ্য জয়নিং অফ টু অ্যানিমেলস। অনেক সময় দুইটা প্রাণী একত্র হয়ে গেলে এটা বাধাগ্রস্ত হতে পারে। অ্যালং দেয়ার ওরাল সার্ফেস, তাদের মৌখিক প্রান্তে কি হয়, অনেক সময় দুইটা প্রাণী একত্রীভূত হয়ে যায় এবং একসাথে চলে আসে তাদের যে মৌখিক প্রান্তগুলোতে ফর দ্য সেক্সুয়াল প্রসেস অফ কনজুগেশন, তাদের যৌন প্রজননের জন্য। কনজুগেশন ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য টেম্পোরারি ইউনিয়ন অফ টু ইন্ডিভিজুয়ালস। এটা একটা অস্থায়ী প্রক্রিয়া, সেখানে হঠাৎ করে দুইটা প্যারামেসিয়াম কাছাকাছি চলে আসে এবং তাদের এই ওরাল মৌখিক যে অংশটা সেক্ষেত্রে তারা একত্রিত হয় বা টাচ করে। উইথ মিউচুয়ালি এক্সচেঞ্জ মাইক্রোনিউক্লিয়ার, কি হয়, দুইটা প্যারামেসিয়াম পাশাপাশি আসার পরে তাদের মধ্যে খুব মানে নিজেদের সমতা অনুযায়ী, মানে পরস্পরের সমতা অনুযায়ী দ্বারা তাদের মধ্যেকার বিভিন্ন নিউক্লিয়ার মাইক্রোনিউক্লিয়ার ম্যাটেরিয়াল, বিভিন্ন নিউক্লিয় পদার্থকে তাদের মধ্যে আদান প্রদান করে। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ইন কনজুগেশন প্রক্রিয়াতে টু প্যারামেসিয়াম কর্ডার অফ দ্য অপোজিট মেটিং টাইপস, টু অপোজিট মেটিংস, এটাকে আমরা একটা প্লাস বলতে পারি, মাইনাস বলতে পারি, অফ দ্য সেম ভ্যারাইটি, মানে একই প্রজাতির দুইটা ভিন্ন ধরনের মেটিং টাইপসের তারা দুইটা যদি কাম টুগেদার কাছাকাছি আসে উইথ দেয়ার ভেন্ট্রাল সারফেসেস, তাদের অঙ্কীয় প্রান্তগুলো, অ্যান্ড ইউনাইট বাই দেয়ার ওরাল গ্রুপস, এবং তার যে মৌখিক যে প্রান্তগুলো আছে, খাঁজগুলো, সেক্ষেত্রে তার মাধ্যমে তারা একত্রিত হয়। দেয়ার সিলিয়া প্রডিউস এ সাবস্টেন্স অন দ্য সারফেস অফ দ্য বডি। এই সিলিয়াটা কি করে, তাদের দেহের প্রাচীর এক ধরনের একটা পদার্থ বা উপাদান তৈরি করে, হুইচ কজেস অ্যাডিশন, যার ফলে তারা মানে একটার সাথে লেগে থাকতে পারে, যেটাকে বলি মানে টাচ করলে আঠালো একটা অবস্থা তৈরি করে, অফ দ্য টু কনজুগেটিং প্যারামেসিয়াম, মানে দুইটা কনজুগেশনে অংশগ্রহণকারী দুইটা প্যারামেসিয়াম যখন যাতে কনজুগেশনের সময় পরস্পরকে স্পর্শ করতে পারে এবং স্পর্শ করে এই আঠার মতো লেগে থাকতে পারে, জন্য তারা এক ধরনের একটা পদার্থ উৎপন্ন করে। এই সময় কি হয়, এই সময় দে স্টপ ফিডিং, তারা খাওয়া বন্ধ করে দেয়, অ্যান্ড দেয়ার ওরাল গ্রুপ অ্যাপারেটাস ডিসঅ্যাপিয়ার্স, তাদের এই মৌখিকের যে প্রান্তগুলো আছে সেখানে এই অ্যাপারেটাসগুলো হারিয়ে যায়, অদৃশ্য হয়ে যায়। দ্য পেলিকল, তার যে আবরণটা সেটা অদৃশ্য হয়ে যায়। এক্টোপ্লাজম মানে বহি প্রাচীর, বাইরে যে আবরণ এক্টোপ্লাজম থাকে, এট দ্য পয়েন্ট অফ কন্ট্যাক্ট, যে জায়গায় তারা স্পর্শ করে, বোথ ব্রেকডাউন, দুইটাই কি হয়, ভেঙে একত্রিত হয়ে যায়, অ্যান্ড আ প্রোটোপ্লাজমিক ব্রিজ ইজ ফর্মড। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। প্রোটোপ্লাজমিক ব্রিজ যে বৈশিষ্ট্য, যে প্রোটোপ্লাজমিক সেতু কোন প্রাণীর ক্ষেত্রে দেখা যায়, খুবই গুরুত্বপূর্ণ জিনিস বা ইনফরমেশন আমাদের এমসিকিউর জন্য। বিটুইন দ্য টু অ্যানিমেলস, নাও দিস ইন্ডিভিজুয়ালস আর কল্ড কনজুগেন্টস। এখন এগুলিকে আমরা কি বলি, কনজুগেন্টস বলি। এই প্রত্যেকটাকে আমরা কি বলি, কনজুগেন্টস বলি। এন্ডোমিক্সিস, এন্ডোমিক্সিসটা আসলে কি, মিক্সিস, এটা হচ্ছে
মিশে যাওয়া, এন্ডো মানে ভিতরে, এন্ডোমিক্সিস অকার্স উইদিন এ সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। এই যে দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, এটা ঘটে একটা নির্দিষ্ট প্রাণীর মধ্যে, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। মানে এন্ডো মানে ভিতরে ঘটবে, বাইরে কোনো কিছু কার সাথে কোনো সম্পর্ক নেই। এন্ডোমিক্সিস ইন প্যারামেসিয়াম ইজ এ ফর্ম অফ নিউক্লিয়ার রিঅর্গানাইজেশন, নিউক্লিয় পদার্থের নতুন করে তৈরি করা ঘটে, দ্যাট অকার্স উইদিন এ সিঙ্গেল অর্গানিজম, যেটা একটা নির্দিষ্ট একটা অর্গানিজমের মধ্যে ঘটবে। বা আবার বলেছি, এন্ডো মানে ভিতরে, তার ভিতরে হলে সেখানে শুধু একটার মধ্যেই ঘটবে, উইদাউট দ্য ফিউশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে এই যে ফিউশন অফ জেনেটিক ম্যাটেরিয়ালকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আবার অ্যামফিমিক্সিস। অ্যান্ড ইজ বিলিভ টু রিজুভিনেট দ্য সেল, এবং এর ফলে কি হয়, কোষটা নতুন করে পুনরুজ্জীবিত হয়। তাহলে যদি আমরা এটাকে চিন্তা করি এভাবে, যে একটা দেহের ভিতরে যদি নিউক্লিয় পদার্থগুলি রিঅর্গানাইজড হয়, যার ফলে তার এই ভিতরে যে কোষগুলো নতুন করে রিজুভিনেট হচ্ছে, নতুন করে রিঅর্গানাইজ হচ্ছে, এই প্রক্রিয়াটাকে আমরা বলতে পারি এন্ডোমিক্সিস। ইট ইনভলভস দ্য ডিসইন্টিগ্রেশন অ্যান্ড ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য ম্যাক্রোনিউক্লিয়াস। এতে কি ঘটে, এতে এই ম্যাক্রোনিউক্লিয়াসের সেপারেশন হয়ে যায় এবং অদৃশ্য হয়ে যায়, ফলোড বাই মাল্টিপল ডিভিশনস অফ দ্য মাইক্রোনিউক্লিয়ার। মানে এর ফলে কি হয়, এই মাইক্রোনিউক্লিয়ার অনেকগুলি বহু বিভাজন ঘটে, অ্যান্ড আলটিমেটলি রেজাল্টস ইন দ্য ফরমেশন অফ নিউ, এবং শেষ পর্যন্ত আসলে কি হয়, শেষ পর্যন্ত একটা ম্যাক্রোনিউক্লিয়ার এবং একটা মাইক্রোনিউক্লিয়ার তৈরি হয়। তাহলে এই প্রক্রিয়াটার শুরু ছিল এন্ডোমিক্সিস, এক্ষেত্রে শেষটা হচ্ছে আমাদের একটা ম্যাক্রোনিউক্লিয়ার তৈরি হলো এবং একটা মাইক্রোনিউক্লিয়ার তৈরি হলো। আর এখানে এই যে ফিউশন অফ জেনেটিক ম্যাটেরিয়াল হলো, তখন এটাকে আমরা বলতে পারি অ্যামফিমিক্সিস, যদি একটার মধ্যে ঘটলো, আর এটা ঘটে একটা প্রাণীর মধ্যে, সিঙ্গেল ইন্ডিভিজুয়াল। এই পুরো প্রক্রিয়াটাকে আমরা বলি এন্ডোমিক্সিস। এখন আমরা দেখি প্যারামেসিয়াম আরেকটা প্রক্রিয়া, সেটা হচ্ছে প্রজনন প্রক্রিয়া, অটোগ্যামি। অটোগ্যামি, এই গ্যামি শব্দটা আসছে আমাদের গ্যামেট থেকে, মানে জনন কোষ থেকে। অটোগ্যামি ইন প্যারামেসিয়াম ইজ এ ফর্ম অফ সেলফ ফার্টিলাইজেশন, বাংলা আমরা বলি এটাকে স্বনিষেক, where a single cell undergoes meiosis and একটা নির্দিষ্ট একটা কোষ মিওসিস বিভাজনে যায় এবং নিষেক ঘটায়, লিডিং টু হোমোজাইগোসিটি ইন দ্য প্রোজেনি। সেটা বংশধরদের মধ্যে একটা হোমোজাইগোসিটি, মানে হোমোজাইগাস, একই ধরনের দুইটা নিউক্লিয়াস তৈরি করে। ইট ইজ এ সেক্সুয়াল প্রসেস, একটা যৌন প্রক্রিয়া। বাট আনলাইক কনজুগেশন, কিন্তু কনজুগেশনের মতো, যেখানে কনজুগেশন কি হয়, টু সেলস এক্সচেঞ্জ জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে কনজুগেশনটা যেমন সহজ চিন্তা করে যেটা বলেছি আমরা, যেখানে দুইটা কোষ তাদের একজন একজনের সাথে জেনেটিক ম্যাটেরিয়ালগুলি আদান প্রদান করে, তাকে আমরা বলি কনজুগেশন। অটোগ্যামি ইনভলভস, কনজুগেশনে ঘটে দুইটা কোষের মধ্যে জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ, আর অটোগ্যামিতে ঘটবে একটা কোষের মধ্যে। তাহলে এর সাথে কনজুগেশনটা ডিফারেন্স হচ্ছে, কনজুগেশনে দুইটা, অটোগ্যামিতে একটা। দিস প্রসেস ইজ পার্টিকুলারলি ইম্পর্টেন্ট, এই প্রক্রিয়াটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ফর জেনেটিক স্টাডিজ, জিনীয় কার্যক্রম গবেষণার জন্য, কারণ ইট ক্রিয়েটস কমপ্লিটলি হোমোজাইগাস ইন্ডিভিজুয়াল। তাহলে এই যে অটোগ্যামির রেজাল্টটা হচ্ছে হোমোজাইগাস ইন্ডিভিজুয়ালস তৈরি করলো। তাহলে আমরা প্রত্যেকটা প্রসেসের একটা রেজাল্ট আছে, রেজাল্টটা কি, যে অটোগ্যামির ফলে কি হয়ে গেল, অটোগ্যামির বলে আমাদের এখানে হোমোজাইগাস ইন্ডিভিজুয়ালস আমরা পেলাম। তাহলে এটা একটা প্রজনন প্রক্রিয়া, এবং এটা কি প্রক্রিয়া, এটা একটা যৌন প্রজনন প্রক্রিয়া। এরপর আমরা দেখি সাইটোগ্যামি। সাইটোগ্যামি ইজ এ টাইপ অফ সেলফ ফার্টিলাইজেশন, এটা একটা স্বনিষ্ক্রিয় কথা বলা হচ্ছে এক ধরনের, ইন সার্টিন সিঙ্গেল সেলড অর্গানিজমস, বিশেষ কিছু এককোষী অর্গানিজমের মধ্যে, বিশেষ করে প্যারামেসিয়াম, যেখানে
হয় টু অর্গানিজমস টেম্পোরালি জয়েন টুগেদার, যেখানে দুইটা প্রাণী অস্থায়ীভাবে বা অল্প সময়ের জন্য একসাথে একত্রিত হয়, বাট কিন্তু ডু নট এক্সচেঞ্জ জেনেটিক ম্যাটেরিয়াল। খেয়াল করতে হবে, মূল ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে ডু নট এক্সচেঞ্জ জেনেটিক ম্যাটেরিয়াল। তাহলে সাইটোগ্যামিতে কোনো ধরনের জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ ঘটে না। এটা ঘটে দুইটা অর্গানিজমের মধ্যে। একটা জিনিস মনে রাখতে হবে, এটা একটা সেলফ ফার্টিলাইজেশন, কিন্তু এটা একটা সিঙ্গেল সেলের মধ্যে ঘটবে, কিন্তু ডিফারেন্সটা হচ্ছে এটা দুইটা প্রাণী লাগবে এক নাম্বার, এবং তাদের মধ্যে এক্সচেঞ্জ ডু নট এক্সচেঞ্জ জেনেটিক ম্যাটেরিয়াল, কোনো জেনেটিক ম্যাটেরিয়াল এক্সচেঞ্জ করবে না। ইট ইজ সেক্সুয়াল প্রসেস দ্যাট ইনভলভস, এটা একটা যৌন প্রক্রিয়া যেখানে ইনভলভস নিউক্লিয়ার ফিউশন উইথ আগে স্লাইড, হ্যাঁ এটা it is a sexual process that involves nuclear fission within each individual। তাহলে এখানে এটা একটা প্রক্রিয়া, তবে নিউক্লিয়ার ফিশন ঘটবে এখানে, এবং সেটা ইচ ইন্ডিভিজুয়ালের মধ্যে, যেটা যার সাথে মিলে সিমিলার টু অটোগ্যামি, বাট বলছে উইথ দ্য কি ডিফারেন্স, মানে মূল পার্থক্যটা হচ্ছে টু সেলস আর ইনভলভড, যেখানে দুইটা কোষই ইনভলভ এবং যেটা কনজুগেশনের সাথে অনেকটা একই রকম। তাহলে যদি আমরা একটু আবার দেখি, সাইটোগ্যামি ইজ এ টাইপ অফ সেলফ ফার্টিলাইজেশন, এক ধরনের স্বনিষেক ইন সার্টেন সিঙ্গেল সেল অর্গানিজম, এক কোষী প্রাণীর মধ্যে, পার্টিকুলারলি প্যারামেসিয়াম, হয় যেখানে টু অর্গানিজমস টেম্পোরারিলি জয়েন টুগেদার, অল্প কিছুক্ষণের জন্য একসাথে হয়, বাট কিন্তু ডু নট এক্সচেঞ্জ জেনেটিক ম্যাটেরিয়াল, কোনোভাবেই তারা জিনীয় পদার্থগুলোকে আদান প্রদান করে না। এটা একটা যৌন প্রজনন যেখানে নিউক্লিয়ার ফিশন ঘটে থাকে, এবং প্রত্যেকটা প্রাণীর ভিতরে, যেটা অনেকটা অটোগ্যামির মতো, কিন্তু পার্থক্যটা হচ্ছে যেখানে দুইটা কোষই এই কাজটাতে ইনভলভ থাকে। একটু মনে রাখতে হবে, একটা কনজুগেশন। তাহলে এখানে কিছুটা অংশ আমাদের অটোগ্যামির মতো আছে, কিছুটা অংশ আবার আমাদের কনজুগেশনের মতো আছে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আমরা আসি, হেমিক্সিস ইজ এ প্রসেস অফ নিউক্লিয়ার রিঅর্গানাইজেশন ইন সার্টেন সিলিয়েটেড প্রোটোজন্স। নিউক্লিয়ার রিঅর্গানাইজেশন নির্দিষ্ট কিছু সিলিয়াযুক্ত প্রোটোজার মধ্যে ঘটে, পার্টিকুলারলি ইন দ্য ম্যাক্রোনিউক্লিয়াস। মূল কথাটা রাখতে হবে, এটা ম্যাক্রোনিউক্লিয়াসে ঘটে, এখানে এটা মাইক্রোনিউক্লিয়াসে ঘটবে না। হোয়ার ইট ব্রেকস আপ, যেখানে এটা ভেঙে যায়, অ্যান্ড রিফর্মস উইদাউট ইনভলভমেন্ট অফ দ্য মাইক্রোনিউক্লিয়াস, এবং পুনরায় নতুন করে তৈরি হয়, কিন্তু যেখানে মাইক্রোনিউক্লিয়াসে কোনো ধরনের সম্পৃক্ততা থাকে না। It is a form of asexual reproduction. এটি এক ধরনের অযৌন প্রজনন হয়, যেখানে ম্যাক্রোনিউক্লিয়াস আন্ডারগোস ফ্রেগমেন্টেশন, মানে ম্যাক্রোনিউক্লিয়াসটা কয়েকটা ভাঙনের মধ্যে যায়, এবং যার ফলে তার মধ্যে একটা পরবর্তী একটা তার মধ্যে রিজেনের নতুন করে একটা উৎপত্তি ঘটে। এখানে কি পয়েন্টস কয়েকটা। প্রথমটা হচ্ছে এটা একটা asexual reproduction, এক ধরনের সেক্সুয়াল রিপ্রোডাকশন, এবং এটা ঘটে কার মধ্যে, এটা ঘটে সিলিয়েটেড প্রোটোজন্সের মধ্যে, এটা অন্য কারোর মধ্যে ঘটবে না, এবং শুধুমাত্র এটা ঘটে থাকবে ম্যাক্রো নিউক্লিয়াস। স্পষ্ট কথা সেটা হচ্ছে এটা ম্যাক্রো নিউক্লিয়াস ঘটে থাকবে। কিভাবে ঘটবে? এই ম্যাক্রো নিউক্লিয়াসটা ভেঙে যাবে, ভাঙবে, কয়েকটা খণ্ড হবে, টুকরা হবে, এই টুকরার ফলে আবার নতুন করে নতুন উৎপত্তি হবে, পুনরুৎপত্তি ঘটবে। কিন্তু সবচেয়ে লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে মাইক্রোনিউক্লিয়াসের কোনো ধরনের ইনভলভমেন্ট থাকবে না। এটাকে আমরা বলি হেমিক্সিস।
তাহলে আমরা এই যে প্রজনন প্রক্রিয়াগুলি পড়তেছি, প্রজনন প্রক্রিয়াগুলির মধ্যে অনেক ধরনের ভ্যারিয়েশন আছে। এই ভ্যারিয়েশনগুলি একটু খেয়াল করতে হবে যে আমার কোন পয়েন্টটা থেকে আসলে আমাদের এমসিকিউ হতে পারে। হেমিক্সিস কোথায় ঘটে, হেমিক্সিসটা কোন ধরনের প্রজনন, হেমিক্সিসটা অন্য প্রজনন থেকে পার্থক্য কেন বা একটু পৃথক কেন। তাহলে হেমিক্সিস একটা প্রজনন প্রক্রিয়া যেটা হচ্ছে একটা অযৌন প্রজনন প্রক্রিয়া, যেটা ঘটবে শুধুমাত্র অল্প কিছু সিলিয়েটেড প্রোটোজন্সের মধ্যে, এবং এটা ঘটবে শুধুমাত্র ম্যাক্রোনিউক্লিয়াসের মধ্যে। এবং এই প্রজনন প্রক্রিয়াতেই ম্যাক্রোনিউক্লিয়াসটা কয়েকটা খণ্ডে বিভক্ত হবে। বিভক্ত হওয়ার পরে সে পরবর্তীতে একটা তার মধ্যে পুনরুৎপত্তি ঘটবে। তাহলে আমাদের প্যারামেসিয়াম আমরা একটু শেষ করে ফেললাম। এখন আমরা আসবো আরেকটা, সেটাও আমাদের প্যারাসাইট, যেটা নাম হচ্ছে আইমেরিয়া। এটা প্রথমে খেয়াল করে, এটাও কিন্তু আমাদের একটা প্যারাসাইট। এটার স্পোরোজোয়া আর হচ্ছে কক্সিডিয়ান প্যারাসাইট। তার মানে কক্সিডিয়ান অর্থ হচ্ছে সে কক্সিড একটা রোগ তৈরি করে, নাম হচ্ছে কক্সিডিওসিস। এটা হচ্ছে মনোজেনেটিক। এর অর্থ হচ্ছে সে একটা তার জীবনচক্র একটা পোষকের মধ্যেই সম্পন্ন করতে পারে। নিউট্রিশন স্যাপ্রোজোইক। এর লাইফ সাইকেলটা মেবি স্টার্টিং ইনটু বলছে এটা জীবনচক্রটা আমরা অ্যাসেক্সুয়াল ফেজ, যার মধ্যে আমরা সাইজোগনি, SCHI সাইজোগনি, সেক্সুয়াল ফেজ, এখানে থাকবে আমাদের গ্যামোগনি অ্যান্ড দ্য এটা হচ্ছে আমাদের স্পোরোগনি। তাহলে কয়েকটা নাম দেখলাম, একটা হচ্ছে আমাদের মনোজেনেটিক, স্যাপ্রোজোইক, বা দেখলাম অ্যাসেক্সুয়াল ফেজের মধ্যে কি থাকবে আমাদের সাইজোগনি, সেক্সুয়াল ফেজে থাকবে আমাদের গ্যামোগনি এবং স্পোরোগনি। এই যে নামগুলো, এগুলি আমাদের আসলে একটু মনে রাখতে হবে যে আইমেরিয়ার হাটা হচ্ছে সে কোন ধরনের প্যারাসাইট, সে হচ্ছে কক্সিডিয়ান প্যারাসাইট অফ স্পোরোজোয়া। তার প্রথমে যদি আমরা আসি সাইজোগনি, দ্য প্যারাসাইটস এনক্লোজড ইন স্ফেরিক্যাল ক্যাপসুলস। এই পরজীবীগুলি এক ধরনের একটা আবদ্ধের মধ্যে থাকে, এটাকে আমি বলি উসাইটস। ফাইন্ড দেয়ার ওয়ে ইনটু দ্য ইন্টেস্টাইন অফ এ হেলদি সেন্টিপেড। তাহলে কোথাও পাওয়া যায় একটা হেলদি সেন্টিপেডের মধ্যে, হুইচ আর অ্যাক্সিডেন্টালি সোয়ালড, যেটা সাধারণত সোয়ালড অ্যালং উইথ দ্য ফুড। তা কীভাবে যায়? কারণ যদি কোনো কারণে সে অন্য খাবার খেয়ে ফেলে। ইন দ্য ইন্টেস্টাইন, অন্ত্রে দ্য উসাইটস আর ডাইজেস্টেড। এই উসিস্টগুলি কি হয়, তারা হজম করে ফেলে। প্রত্যেকটা ইচ উসিস্ট রিলিজেস, তারা কি রিলিজ করে? 8টা এইচ মোটাইল চলনশীল ফেলসিফর্ম স্পোরোজয়েডস। এরপর আমরা আসি সেক্সুয়াল ফেজ, যৌন প্রজনন। যৌন প্রজনন কি আছে আমাদের? একটা হচ্ছে গ্যামোগনি, একটা হচ্ছে আমাদের স্পোরোগনি। গ্যামোগনি বোঝা হচ্ছে সেটা আমাদের গ্যামেটের সম্পর্ক আছে, যেখানে জনন কোষ তৈরি, পুংজনন কোষ এবং স্ত্রীজনন কোষ তৈরি হতে পারে। তাহলে মেল অ্যান্ড ফিমেল গ্যামেটস এসকেপ ইনটু দ্য লুমেন অফ দ্য গাট। গাট মানে হচ্ছে আমাদের, আমরা একটু আগে বলছি লুমেন মানে হচ্ছে খালি জায়গা বা গহ্বর, আর গাট মানে হচ্ছে আমাদের অন্ত্র, হয় যেখানে মেল গ্যামেট ফার্টিলাইজেস দ্য ফিমেল গ্যামেট। পুরুষ মেল গ্যামেট, পুরুষ যেটাকে বলি আমরা, সে কি করে? ফিমেলটাকে সে কি করে? নিষিক্ত করে, টু ফর্মে জাইগোট। দুটো একত্রিত হয়ে যায়, একটা জাইগোট তৈরি করে। এবং এই প্রক্রিয়াটাকে আমরা অনেক সময় বলতেছি, নাম দেওয়া হচ্ছে সিনগ্যামি অথবা অ্যানাইসোগ্যামি। দুটো প্রক্রিয়া, একটা হচ্ছে সিনগ্যামি, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। একটু খেয়াল রাখতে হবে যে আইমেরিয়াতে সিনগ্যামি এবং অ্যানাইসোগ্যামি ঘটে থাকে। দ্য জাইগোট নিউক্লিয়াস ডিভাইডস টুয়াইস। এই জাইগোটটা দুই ভাগে ভাগ হয়ে যায় এবং তারা ওভায়েড স্পোরোব্লাস্টস, মানে গোলাকৃতির স্পোরো আকৃতি ব্লাস্ট তৈরি করে। দ্য ফার্স্ট ডিভিশন অফ দ্য জাইগোট নিউক্লিয়াস ইজ সেড টু বি দ্য রিডাকশন ডিভিশন, মানে জাইগোটের প্রথম বিভাজনটাকে আমরা বলি
রিডাকশন ডিভিশন, মানে এটা বিয়োজন ঘটে। সাম সাইটোপ্লাজম রিমেইনস আনইউজড, সাইটোপ্লাজম অব্যবহৃত থাকে ডিউরিং ডিভিশনস অফ দ্য জাইগোট, জাইগোটের বিভাজনের সময়, জাইগোট নিউক্লিয়াস, অ্যান্ড ইজ কল্ড, এটাকে বলা হয় সিস্টাল রেজাইডিউ। এই যে যারা আনইউজ থাকে তাদেরকে আমরা বলতেছি কি বলি, সিস্টাল রেসিডিউ। তাহলে এই স্পোরোগনির ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সিস্টাল রেসিডিউ দেখতে পাই। আমাদের আইমেরিয়া, এরপরে আমরা আসি আমাদের ক্যানাল সিস্টেমস অফ পরিফেরা। পরিফেরার পর্বের কিছু প্রাণীর কথা মনে আছে আমাদের, একটা হচ্ছে বলে আমরা যাদেরকে আমরা এই স্পঞ্জ বলতে পারি, তাদের মধ্যে অনেকগুলি ছিদ্র থাকে, সেই ছিদ্রগুলি আমরা অস্ট্রিয়া বলি। এই যে অস্ট্রিয়াতে যে পানি প্রবেশ করে, ভিতরে প্রবেশ করে, এরপরে পানিটা আবার বের হয়ে যায়, এই যে পানি সংবহনের একটা তন্ত্র তাদের মধ্যে কাজ করে, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা বলি ক্যানাল সিস্টেম। এখন তোমরা কি বলছি, দ্য ক্যানাল সিস্টেম ইজ ফর্মড বাই আ সিরিজ অফ ক্যানালস অ্যান্ড চেম্বার্স। এই ক্যানালটা আমরা কিন্তু অনেকটা বাংলা আমরা বলি খাল বুঝি, মানে আমাদের এই স্পঞ্জ জাতীয় যে প্রাণীগুলো তাদের ভিতরে যখন ছিদ্র দিয়ে যখন স্পঞ্জ যখন পানি শোষণ করবে, শোষণ করার পরে পানিটা ভিতরে যাওয়ার পরে সে বিভিন্ন নালীপথ দিয়ে সে পুরো দেহে ঘোরাফেরা করে, এই তন্ত্রটাকে আমরা বলি ক্যানাল সিস্টেম। দ্য ক্যানাল সিস্টেম ইজ ফর্মড বাই আ সিরিজ অফ ক্যানালস অ্যান্ড চেম্বার্স লাইন্ড উইথ, এই গহ্বরগুলির মধ্যে এক ধরনের কোষ থাকে, স্পেশালাইজড সেলস, এগুলোকে বলা হয় কর্নোসাইটস। এই কোষগুলিকে বলি আমরা কর্নোসাইট কোষ, দ্যাট হেল্প ইন ওয়াটার মুভমেন্ট অ্যান্ড ফুড ক্যাপচার, যেটা পানি চলাফেরা এবং খাবারকে ধরতে সহায়তা করে। তাহলে এই ক্যানাল সিস্টেমের এই জায়গায় যে বিশেষ কোষটা আমরা পাই সেটাকে আমরা বলতে পারি কোয়ানোসাইটস। মেইনলি দেয়ার আর 3 মেইন টাইপস অফ ক্যানাল সিস্টেমস। আমরা আমাদের পরিফেরাতে সাধারণত এই ক্যানাল সিস্টেমের একটা প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদগুলি 3 ধরনের। একটাকে আমরা বলি অ্যাসকন টাইপ, একটাকে বলি সাইকন টাইপ, একটাকে বলি আমরা লিউকন টাইপ। এখন আমাদের প্রশ্ন করবে কিভাবে, প্রশ্ন হচ্ছে যে এই যে একটা প্রাণী লিউকোসেলোনিয়া, সাইকন, লার্জার স্পঞ্জেস, আমাদের প্রশ্ন হতে পারে যে লিউকোসেলোনিয়াতে সাধারণত কোন ধরনের ক্যানাল সিস্টেম কাজ করবে বা কোন ধরনের ক্যানাল সিস্টেম বিদ্যমান থাকবে। তাহলে এখানে ক্যানাল সিস্টেমটা কেমন, প্রথমে অস্ট্রিয়াতে পানি ভিতরে প্রবেশ করবে, এরপরে যে গহ্বরে যাবে এই গহ্বরটাকে আমরা বলি স্পঞ্জোসিল। সিল আমরা একটু আগে বলেছি, আমরা বলেছি আগে যে সিল মানে হচ্ছে খালি জায়গা বা শূন্যস্থান, স্পঞ্জের মধ্যেকার শূন্যস্থানকে আমরা বলি স্পঞ্জোসিল। এরপরে যে ছিদ্র দিয়ে পানিটা বের হয়ে যাবে এটাকে বলি আমরা অস্কিউলাম। তাহলে অস্ট্রিয়াতে ভিতরে প্রবেশ করবো, পানিটা যাবে স্পঞ্জোসিলে, একটা গহ্বর, সেই গহ্বরটি এরপরে পানিটা আরেকটা ছিদ্র দিয়ে দেহের বাইরে বের হয়ে যায়, সেই ছিদ্রটা হচ্ছে অস্কিউলাম। যখনই এটা অনেকটা সিম্পল একটা নালীতন্ত্র, সাধারণ, এটার এক্সাম্পল হচ্ছে লিউকোসোলাইনিয়া। এই এক্সাম্পলটা আমাকে খুব মনে রাখতে হবে এই কারণে যে আমাদের প্রশ্ন আসতে পারে যে লিউকোসোলাইনিয়াতে কোন ধরনের ক্যানাল সিস্টেম বিদ্যমান। এরপর হচ্ছে আমাদের সাইকন। এখানে কি আছে, এখানে যে ছিদ্রগুলি থাকে এটাকে আমরা বলি প্রোজোপাইলস। তাহলে সাইকনের মধ্যে ছিদ্রগুলিকে আমরা কি বলতেছি, প্রোজোপাইলস। এরপরে তো তারা যাবে রেডিয়াল ক্যানেলে, রেডিয়াল নালীতে, এরপরে যাবে একটা ছিদ্র বলে অ্যাপোপাইলস, এরপরে যাবে স্পঞ্জোসিল। তার মানে এখানে অস্ট্রিয়া থেকে সরাসরি যা স্পঞ্জোসিল, এইটা কিন্তু একটু মানে আগেরটার থেকে এটা একটু জটিল। এটা একেবারে যদি বলি এটাকে সিম্পল, এটা লিটল কমপ্লেক্স, এটা হচ্ছে অনেক পট আরো কমপ্লেক্স। এখানে অস্ট্রিয়ার আগে শুরু হলো কি প্রোজোপাইলের পরে যাবে রেডিয়াল ক্যানেল, এরপরে যাবে অ্যাপোপাইলস, এরপরে যাবে স্পঞ্জোসিল, এরপরে যাবে অস্কিউলাম। তার মানে স্পঞ্জোসিল এখানেও আছে, আমাদের এখানেও আছে। এটা এই ধরনের পানি সংবহনতন্ত্র
বিদ্যমান আছে সাইকনের মধ্যে। লিউকোনটেপ, অস্ট্রিয়া, ইনকারেন্ট ক্যানেলস, মানে পানির ভিতরে স্রোত যাওয়ার একটা রাস্তা। এরপর হচ্ছে কনোসাইট চেম্বার্স, কনোসাইটের মধ্যে কিছু কোষ থাকে, এরপরে পানিটা আবার বের হয়ে যাবে সেখান থেকে, নাম হচ্ছে এক্সকারেন্ট ক্যানেলস, এরপর হচ্ছে অস্কিউলাম। মানে এখানে অস্ট্রিয়া এবং এই অস্কিউলামের মাঝখানে আরো কয়েকটা ধাপ আছে, সেটা হচ্ছে ইনকারেন্ট ক্যানেলস, মানে পানিটা ভিতরে প্রবাহিত হওয়ার জন্য একটা স্রোতবাহী নালিকা রয়েছে, সেখান থেকে যাবে কনোসাইট চেম্বার, মানে কনোসাইট কোষগুলি একটা আলাদা করে একটা গহ্বর তৈরি করে। এরপর হচ্ছে এক্সকারেন্ট ক্যানেলস, এখান থেকে পানিটা বের হয়ে যাবে বহির্বাহী একটা স্রোত, বহিঃস্রোতের বাহী নালিকা। এরপর হচ্ছে অস্কিউলাম দেয়া। এইটা সাধারণত যেসব স্পঞ্জগুলি বড় আকৃতি, বৃহৎ আকৃতির স্পঞ্জের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের পানি সংবহনতন্ত্র দেখতে পাই। যেহেতু পরিফেরা নামটাই হচ্ছে পোরাস্তিকা, ছিদ্র থেকে, তাদের পুরো সম্পূর্ণ কাজগুলি আসলে এই ছিদ্রের মাধ্যমে ঘটে থাকে। এরপর আমরা আসি অ্যাফিনিটিস অফ পরিফেরা। এটা আসলে আমাদের খুব বড় একটা প্রশ্ন, যে পরিফেরা সম্বন্ধপরতা বলতে আসলে আমরা কি বুঝি, যে এই পর্বের প্রাণীগুলোর সাথে তার পূর্বের অথবা সামনের কোন কোন পর্বের সাথে তার মিল এবং তার মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা, এবং থাকলে কোন ক্ষেত্রে, সেটাকে আমরা বলি অ্যাফিনিটিস। বলছে পরিফেরা কমনলি নোন এজ স্পঞ্জেস, এরা শো অ্যাফিনিটিস। তারা সাধারণত দুইটা গ্রুপের ক্ষেত্রে অ্যাফিনিটিস দেখা, একটা হচ্ছে প্রোটোজোয়ান্স, একটা হচ্ছে ইডারিয়ান্স। তাহলে পরিফেরার সাথে সম্বন্ধ রয়েছে বা মিল রয়েছে কিছু, সেটা হচ্ছে একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে ইডারিয়ান্স। তাহলে এই দুইটা ইনফরমেশন আমাদের একটু মনে রাখতে হবে, যে প্রোটোজোয়ান এবং ইডারিয়ানদের সাথেই পরিফেরার সম্বন্ধপরতা রয়েছে। এখন আমরা আসি ওবিলিয়াতে, যেটা আমাদের নিডারিয়া পর্বের একটা প্রাণী। এটার আমরা কি কি পড়বো, এটা হচ্ছে মরফোলজি পড়ব, তার স্ট্রাকচার, তার প্রজনন পড়ব এবং তার জীবন ইতিহাসটাও পড়ব। সাধারণত আমরা যেটাকে ওবিলিয়া বলি বা এই পর্ব প্রাণীগুলো সবগুলি, এদেরকে আমরা সহজ নামে ডাকি, এদেরকে বলা হয় সি ফার বলি আমরা এদেরকে। তাহলে ওবিলিয়াকে আমরা সংক্ষেপে নাম বা তার ডাক নাম হতে পারে সি ফার, এবং এরা সাধারণত কলোনিয়াল ফর্মে থাকে, মানে উপনিবেশ, মানে একসাথে অনেকগুলি মিলে একসাথে থাকে, এটাকে বলে কলোনিয়াল ফর্ম। এবং ওই কলোনির প্রত্যেকটা সদস্য, কলোনি বলতে আমরা বলছি উপনিবেশ, তো অনেকগুলি সদস্য মিলে একটা উপনিবেশ হয়। এই উপনিবেশের প্রত্যেকটা সদস্যকে আমরা বলি জুয়েডস। তাহলে এখানে তিনটে ইনফরমেশন। প্রথমত এটা একটা হচ্ছে, এদেরকে সাধারণ নাম হচ্ছে সিফার। এরা কলোনি আকারে থাকে এবং এই কলোনির প্রত্যেকটা সদস্যকে আমরা বলি জুয়েড। কলোনি অফ ওবিলিয়া কনসিস্ট অফ আ হরাইজন্টাল থ্রেড লাইক রুট। সুতার মধ্যে একটা মূল আছে যেটার নাম হচ্ছে হাইড্রোরাইজা। ইট ইজ অ্যাটাচ টু এ উইড অর এনি, এটা কোনো আগাছা অথবা কোনো ভিত্তির সাথে আটকানো থাকে। ওবিলিয়া হ্যাজ এ কলোনিয়াল স্ট্রাকচার অল্টারনেটিং বিটুইন, তার মধ্যে দুইটা একটা জায়গায় চলে গিয়ে আসা যাওয়া করে, হচ্ছে একটা পলিপ আর হচ্ছে আমাদের মেডুসা, দুইটা খুব গুরুত্বপূর্ণ স্টেজ। এবং এই পলিপ স্টেজটাকে আমরা বুঝে থাকি, তার এটাকে আসলে সাধারণত কলোনি আকারে থাকে এবং এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের সাথে সাধারণত সে একত্রে থাকে। ইন্টারকানেক্ট পলিপটা উইথ ব্রাঞ্চিং শাখা আছে, রুট লাইক স্ট্রাকচার থাকে আর মধ্যে হাইড্রোরাইজার মধ্যে, অ্যান্ড অ্যান আপরাইট উপরের দিকে স্টিম লাইক স্ট্রাকচার কাণ্ডের মধ্যে কখন এটাকে বলি আমরা হাইড্রোকলাস মধ্যে আবার জুয়েট থাকে, ইনক্লুডিং ফিডিং পলিপস, যার মধ্যে খাবার গ্রহণ করার পলিপ থাকে, এটাকে বলি আমরা হাইড্রান্থ। তাহলে এই যে নামগুলো হাইড্রোরাইজা, হাইড্রোকলাস, হাইড্রান্স অ্যান্ড রিপ্রোডাক্টিভ পলিপস, আর থাকে প্রজননকারী পলিপ, নাম হচ্ছে ব্লাস্টোস্টাইল। তো মেডুসা স্টেজ যে, এটা গেল পলিপের কথা। এরপর মেডুসা হচ্ছে একটা ফ্রি সুইমিং, সে মুক্ত সঞ্চারণশীল, সাঁতার কাটতে পারে, পলিপ একটা আটকানো থাকে
বেল শেপেড ফর্ম, মানে তাকে দেখতে একটা ঘন্টার মতো মনে হয়, তার মাঝখানে একটা মুখ থাকে এবং সেই মুখের মাঝখানে একটা ঘন্টার মতো থাকে, বেল থাকে। এখন দ্য লাইফ সাইকেল অফ ওবেলিয়া, a type of hydrozoan, ওবেলিয়া হাইড্রোজোয়া ক্লাসভুক্ত, ইনভলভস অ্যান অল্টারনেশন, মানে স্থানান্তর ঘটে বিটুইন টু ডিস্টিংক্ট জেনারেশন, দুই ধরনের প্রজন্মের মধ্যে। একটাকে বলতেছি আমরা পলিপ, আরটা হচ্ছে মেডুসা। এই যে পলিপ বা মেডুসার যে স্থানান্তর ঘটে জীবনচক্রের ক্ষেত্রে, এই প্রসেসটাকে আমরা অনেক সময় বলি মেটাজেনেসিস, যেখানে অযৌন প্রজনন এবং যৌন প্রজনন দুইটাই ঘটে। দ্য সাইকেল বিগিনস উইথ, যে চক্রটা আসলে শুরু হয় পলিপ দ্বারা, যেটা দ্য সাইকেল বিগিনস উইথ এ পলিপ হুইচ রিপ্রোডিউসেস অ্যাসেক্সুয়ালি, যে অযৌন প্রজনন করে টু ফর্ম মেডুসা, মেডুসা তৈরি করার জন্য, অ্যান্ড কনক্লুডস উইথ মেডুসা, এবং মেডুসা শেষ হয় রিপ্রোডিউসিং সেক্সুয়ালি, মেডুসা প্রজনন শেষ করে কি করার জন্য, মেডুসা প্রজনন করে যৌনভাবে, এবং সে নতুন একটা পলিপ তৈরি করে। তাহলে প্রথম হচ্ছে পলিপ স্টেজ, এটা হচ্ছে অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। তা পলিপ কেমন, পলিপের স্ট্রাকচারটা কেমন, সেসাইল কলোনি ফর্মিং স্টেজ দ্যাট রিপ্রোডিউসেস অ্যাসেক্সুয়ালি বাই বাডিং, এটা মুকুল উদ্গমের মাধ্যমে তার অযৌন প্রজননটা ঘটে থাকে। মেডুসা স্পেশালাইজ রিপ্রোডাক্টিভ পলিপস, বিশেষ ধরনের পলিপ থাকে, তার নাম হচ্ছে ব্লাস্টোস্টাইল। তাহলে স্পেশালাইজ রিপ্রোডাক্টিভ পলিপস, তাহলে যে পলিপটা সাধারণত বিশেষভাবে প্রজননের জন্য বিশেষায়িত, এটাকে বলা হয় ব্লাস্টোস্টাইলস। বার্ড অফ, সে কি করে, অঙ্কুরিত করে স্মল ফ্রি সুইমিং মেডুসা, ছোট্ট মানে মুক্তভাবে সাঁতার কাটার একটা মেডুসা, যেমন জেলিফিশের মতো। এরপর হচ্ছে কলোনি ফর্মেশন, কলোনি তৈরি হয়। দ্য পলিপ স্টেজ ইজ এসেন্সিয়ালি এ কলোনি অফ ইন্টারকানেক্টেড পলিপস, মানে পলিপ স্টেজটা সাধারণত হচ্ছে অনেকগুলি পলিপের একটা কলোনি, যেখানে একটা কি থাকে, কানেক্ট বা সংযোগ থাকে, উইথ সাম স্পেশালাইজড ফর ফিডিং, এবং কেউ বিশেষিত হচ্ছে খাবারের জন্য, অ্যান্ড আদার্স ফর রিপ্রোডাকশন, কেউ হচ্ছে প্রজননের জন্য। তাহলে পলিপ যে ইন্টারকানেক্ট থাকে, এর মধ্যে কোনো পলিপ খাবার খাওয়ার জন্য বা খাবারের জন্য সে বিশেষায়িত, আর কেউ হচ্ছে প্রজননের জন্য বিশেষায়িত। Medusa stage, sexual reproduction. Medusa are the sexual stage of the life cycle. এখানে কি হয়, gamete release, মেল এন্ড ফিমেল মেডুসা রিলিজ স্পার্ম, মানে দুই ধরনের মেডুসা কি করে, শুক্রাণু এবং ডিম্বাণু পানিতে ত্যাগ করে একটার পর একটা। ফার্টিলাইজেশন অকার্স এক্সটার্নালি, মানে তাদের নিষেকটা ঘটে বাইরে, এবং তারা জাইগোট তৈরি করে। এরপর তারা একটা লার্ভা তৈরি করে। এই লার্ভাটা হচ্ছে, তাহলে ওভিলা থেকে যে লার্ভাটা আমরা পাই সেটাকে বলা হয় প্লানুলা লার্ভা। দ্য জাইগোট ডেভেলপস ইনটু ফ্রি সুইমিং, তাহলে প্লানুলা লার্ভা যদি বলা হয় হুইচ, মানে প্লানুলা লার্ভার বৈশিষ্ট্য কি, একটা হচ্ছে সে মুক্তভাবে সাঁতার কাটতে পারে, সিলিয়েটেড। সেটেলিং ট্রান্সফরমেশন, দ্য প্লানুলা ইভেনচুয়ালি সেটেলস অন এ সাবস্ট্রেট, প্লানুলা কি করে, একটা জায়গায় একটা কিছু ধরে আটকে থাকে, অ্যান্ড মেটামরফোসিস ইনটু এ নিউ পলিপ, সে স্থানান্তরিত হয় নতুন একটা পলিপে, এবং সে সাইকেলটা চক্রটা শুরু করে। ইন এ সেন্স, দ্য ওভিলা লাইফ সাইকেল ইজ এ ফ্যাসিনেটিং এক্সাম্পল অফ হাউ অর্গানিজম ক্যান ইউটিলাইজ বোথ অ্যাসেক্সুয়াল অ্যান্ড সেক্সুয়াল রিপ্রোডাকশন, মানে এই অযৌন এবং যৌন প্রজননটা তারা ব্যবহার করে তাদের টিকে থাকার জন্য। এবং এখন আমরা আসি ওভিলিয়ার বা এই নিডারের বড় একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটাকে বলতে পারি আমরা পলিমরফিজম, বাংলা আমরা এটাকে বলি বহুরূপিতা। আচ্ছা, বহুরূপিতা সহজে বুঝতে পারি আমরা, এর মধ্যে পলি শব্দের অর্থ হচ্ছে বহু, আর মর্ফ শব্দের অর্থ হচ্ছে আকার বা আকৃতি। তাহলে পলিমরফিজম হচ্ছে বহুরূপিতা। ওভিলিয়া exhibits polymorphism.
ওবিলিয়াটার মধ্যে মানে আমার সাধারণত ওবিলিয়াটা পলিমর বহুরূপিতা প্রদর্শন করে, মিনিং ইটস কলোনিয়াল ফর্ম। এর কলোনি যেটা একটু বলেছি, কলোনিয়াল ফর্ম কনসিস্ট অফ ডিফারেন্ট টাইপস অফ ইন্ডিভিজুয়ালস। কলোনিয়াল ফর্ম বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল যেটাকে আমরা বলি জুওয়েট। এই জুয়েটগুলি বিভিন্ন কাজের জন্য বিশেষায়িত। এর মধ্যে একটা হচ্ছে গ্যাস্ট্রোজুয়েট, তাইলে নাম হচ্ছে গ্যাস্ট্রোজুয়েট। এই গ্যাস্ট্রোর সাথে আমাদের আমরা পড়েছি গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল ক্যাভিটি, পরিপাক সংবহন করবো, তার মানে এই গ্যাস্ট্রোর সাথে পরিপাক একটা সম্পর্ক আছে, এই জন্য এটা কাজ করে কি ফিডিং, ফর ফিডিং। গনোজুয়েটস, তার মানে গণ শব্দটা আসছে আমাদের গ্যামেট থেকে, তার মানে গ্যামেটের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের প্রজনন, ফর রিপ্রোডাকশন, প্রজনন। অ্যান্ড ডেকটাইলোজুয়েটস ফর ডিফেন্স ইন সাম। ডেকটাইলোজুয়েটস সব জায়গায় থাকে না, কিছু কিছু প্রজাতিতে থাকে। এদের মূল কাজ হচ্ছে এরা সাধারণত প্রতিরক্ষার কাজ করে। দিস ডিভিশন অফ লেবার, মানে এই যে কাজের যে এই ভাগ বন্টন, এনহ্যান্সেস, বৃদ্ধি করে দ্য কলোনির সার্ভাইভাল, কলোনির টিকে থাকা, অ্যান্ড রিপ্রোডাক্টিভ সাকসেস, এবং প্রজনের সাফল্য, ইলাবোরেশন। আচ্ছা, পলিমরফিজম রেফার্স টু দ্য এক্সিস্টেন্স অফ মাল্টিপল বডি ফর্মস। এটা উইথ এ সিঙ্গেল প্রেস, মানে একই প্রজাতির মধ্যে সে বিভিন্ন আকারের যে বৈশিষ্ট্য তৈরি করে পলিমরফিজম। অ্যান্ড মেডুসা মানে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। আছে এর মধ্যে একটা আছে গ্যাস্ট্রোজুয়েটস, এটাকে আমরা বলতে পারি হাইড্রান্থ। গনোজুয়েটকে আমরা বলি ব্লাস্টো স্টাইল। মেডুসা হচ্ছে ফ্রি সুইমিং। এই নামগুলো আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে গ্যাস্ট্রোজুয়েটস, হাইড্রা, যেটা একটু আগে বলছি গ্যাস্ট্রো মানে হচ্ছে আমাদের খাবার গ্রহণ করা, তার মানে সে খাবারের সাথে সম্পর্কিত, ফর ফিডিং পলিপস। গনোজুয়েটস, সে রেসপন্সিবল ফর বার্ডিং অ্যান্ড দ্য ফরমেশন অফ মেডুসা। গনোজুয়েটস। মেডুসা সে হচ্ছে ফ্রি সুইমিং, মুক্ত ঘোরাফেরা করে। সেক্সুয়াল জুয়েটস, যৌন জুয়েট, যেটা গ্যামেট মানে স্পার্ম এবং এগ, শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি করে। ডেকটাইলোজুয়েটস, এটাকে একটু বলছে আমরা ডিফেন্সিভ পলিপস। এটা যেমন আমাদের হাইড্রার মধ্যে যেটা, সেটাকে বলে নেমাটোসিস্ট, যেটাকে আমরা বলি স্টিঞ্জিং সেলস। তাহলে এটা মনে রাখতে হবে, নেমাটোসিস্ট একটা নাম হচ্ছে স্টিঞ্জিং সেলস। দিস পলিমরফিজম অ্যালাউস ফর এ ডিভিশন অফ লেবার উইদিন দ্য কলোনি। এই পলিমরফিজম কি হয়, নিজের কলোনির মধ্যেই শ্রমের একটা বন্টন লক্ষ্য করা যায়, যার ফলে কি হয় এফিসিয়েন্সি বাড়ে এবং অভিযোজন ক্ষমতাটা তার মধ্যে বাড়ে। ফর এক্সাম্পল, পলিপস ফোকাস অন ফিডিং অ্যান্ড এসেক্সুয়াল রিপ্রোডাকশন। যেসব পলিপগুলো খাবার গ্রহণ এবং অযৌন প্রজননের উপরে সীমাবদ্ধ থাকে, ওয়াইল মেডুসা কি করে, সে করে যৌন প্রজনন এবং ডিসপার্স। আচ্ছা, দিস স্পেশালাইজেশন কন্ট্রিবিউটস টু দ্য কলোনিস অ্যাবিলিটি টু থ্রাইভ ইন ডাইভার্স, এবং এর ফলে তারা ভিন্ন পরিবেশে তারা খাপ খাওয়াতে পারে। আমাদের শেষ টপিক কোরাল রিফস, যেটি বলি কোরাল প্রাচীর বা যেটাকে বলি প্রবাল প্রাচীর। আমরা সেন্ট মার্টিনের নাম শুনে থাকবো, সেখানে আমরা যেটাকে আমরা বলি প্রবাল দ্বীপ বলি, সেখানে প্রচুর নিডারিয়ান রয়েছে, নিডারিয়া বড় প্রাণী রয়েছে। প্রশ্ন হচ্ছে সেই কোরাল এই বা কোরাল প্রাচীরগুলো আসলে আমরা দেখি এগুলি পাথরের মধ্যে, এগুলি কীভাবে তৈরি হয়। বলছে কোরাল রিফস আর প্রাইমারিলি বিল্ট, প্রাথমিকভাবে তৈরি হয় নিডারিয়ান্সের দ্বারা, নিডারিয়া বড় প্রাণী দ্বারা। স্পেশালি বলছে কোন ক্লাসে, এটা হচ্ছে অ্যান্থোজোয়া দ্বারা, হুইচ ইনক্লুডস, এই অ্যান্থোজোয়ার মধ্যে কি থাকে, কোরাল থাকে, সিএনিমন অ্যান্ড সিপেন্স, এগুলি প্রাণীর নাম আছে। উইদিন অ্যান্থোজোয়া, অ্যান্থোজোয়ার ভিতরে দ্য অর্ডার স্ক্লেরেকটিনা, এই অর্ডারটাকে স্পেশালি বলা হচ্ছে, এদেরকে আমরা বলি স্টোনি অর হার্ড কোরালস, মানে এই কোরালগুলোই মারা যাওয়ার পরে এগুলি পাথরের মতো এবং শক্ত হয়ে যায়, যেটা আমরা সেন্ট মার্টিনে দেখতে পাই। ইজ লার্জলি তাহলে একটু অর্ডারটা মনে রাখতে, অর্ডারটা হচ্ছে স্ক্লেরেকটিনিয়া, এবং এদেরকে আমরা কি বলি স্টোনি অর হার্ড কোরালস বলি।
ইজ লার্জলি রেসপন্সিবল ফর দ্য ফরমেশন অফ রিফ স্ট্রাকচার। এটা আসলে প্রাচীর তৈরি করার পদ্ধতি বা প্রাচীর গঠন করার ক্ষেত্রে সাধারণত এই কোরালগুলি বেশিভাবে জড়িত। দিস কোরাল সিক্রেট, এর কি করে, এই ক্যালসিয়াম কার্বনেট তার এইটা নিঃসরণ করে। এক্সোস্কেলিটন হুইচ ওভার টাইম, মানে আস্তে আস্তে এটা কিন্তু বহিকঙ্কাল, হুইচ ওভার টাইম, যেটা সময়ের সাথে সাথে বিল্ডস আপ টু ক্রিয়েট দ্য ফিজিক্যাল স্ট্রাকচার, যেটা আস্তে আস্তে একসময় একটা প্রাচীর তৈরি করে। তাহলে একটা হচ্ছে নিডারিয়া, আর হচ্ছে আমাদের অ্যান্থোজোয়া। নিডারিয়া হচ্ছে পর্বের নাম, অ্যান্থোজোয়া হচ্ছে ক্লাসের নাম। তাহলে স্টিনিং সেলস, নিডোসাইটস অ্যান্ড সিম্পলি বর্বের টু লেয়ার্স। আচ্ছা, এটা নিডারিয়ার বর্বের বৈশিষ্ট্য। আর ক্লাস অ্যান্থোজোয়ার মধ্যে কি দেখবো আমরা, এর মধ্যে কোরাল থাকবে, সি অ্যানিমন থাকবে এবং সিপেন্স থাকবে। এবং কোরালসকে আমরা বলি প্রাইমারিলি রিফ বিল্ডার, মানে প্রাচীর তৈরিকারী বলি আমরা। আমরা আজকে যে টপিকগুলো আসলে আমরা আজকে কভার করলাম, সেই টপিকগুলোর মধ্যে বা এই টপিকগুলি পড়ার দিকে আমরা যে জায়গাগুলিতে আমরা একটু মার্ক করেছি, সেই মার্ক করা জায়গাগুলো হচ্ছে আসলে এইখান থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই কারণে মার্কগুলি করা। এই প্রত্যেকটা টপিক্সের আসলে অনেক বিশালতা রয়েছে, কিন্তু আমাদের এমসিকিউর জন্য আমরা আসলে সেই বিশালতাটাকে আমরা ছোট্ট একটা আকারে নিয়ে আসছি, যার কারণে আমাদের পরবর্তী পরীক্ষাগুলি যাতে আমাদের সুবিধা হয়। আমাদের মূল যে পরীক্ষা 100 নম্বরের, সেই পরীক্ষায় মূলত আমাদের এমসিকিউ প্রশ্ন আসার কারণেই আমাদের প্রত্যেকটা টপিক্সের মূল চুম্বক অংশগুলি সাধারণত আমরা এখানে একটু আলোচনা করব। এরপর আসছে কোরাল রিফস ইন নিডারিয়া। যেটা এখানে বলছে একটু খেয়াল রাখা, একটা হচ্ছে স্টোনিয়ান হার্ট কোরালস, এটা স্ট্রাকচার তৈরি করে। আচ্ছা, রিফ ফরমেশনটা কীভাবে হয়, কলোনিজ অফ দিস পলিপস, এই পলিপের কোরালগুলো আর কি করে, ইকোসিস্টেম বাস্তুতন্ত্র। কোরাল রিফস আর ইনক্রেডিবলি ডাইভার্স ইকোসিস্টেমস প্রোভাইডিং হ্যাবিটেট ফর এ ভাস্ট এরিয়া অফ ম্যারিন লাইফ। মানে এই কোরাল প্রাচীরগুলো আসলে আমাদের যে মারিন ইকোসিস্টেম বা সামুদ্রিক জীবনে একটা অনেক ধরনের একটা বিস্তৃতি বা এটাকে বৈচিত্র্যতা নিয়ে আসে, যার মধ্যে বিভিন্ন ফিশ, মোলাস্ক এবং অন্য কিছু থাকবে। সাধারণত কোরাল রিফস টিপিক্যালি থ্রাইভ ইন ওয়ার্ম, মানে সাধারণত কোরাল যে প্রাচীরগুলো সেগুলির মধ্যে যে পানিটা একটু উষ্ণ থাকে, অগভীর থাকে এবং ক্লিয়ার ওয়াটার। আমরা একটু খেয়াল করবো, আমাদের সেন্ট মার্টিনের পানি খুব স্বচ্ছ থাকে। অলদো ডিপ ওয়াটার এবং কোল্ড ওয়াটার কোরালের মধ্যে বলছে, একটা হচ্ছে ডিপ ওয়াটার মানে গভীর পানির কোরাল, একটা হচ্ছে আমাদের কোল্ড ওয়াটার মানে হচ্ছে ঠান্ডা পানির কোরাল রয়েছে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার লেকচারকে এখানেই শেষ করছি।